হাই গাইস, আজকে আমরা এখন প্লান্ট যে ট্রান্সপোর্ট উদ্ভিদের পরিবহন ট্রান্সপোর্ট ইন প্লান্ট চ্যাপ্টারের ট্রান্সপিরেশন টপিক থেকে আলোচনা শুরু করব। যারা তোমরা নিটের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, আশা করছি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকার পাচ্ছ, এবং তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্রবলেমগুলো, যেসব এনসিইআরটিতে যে আমি আলোচনা করছি সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কি না। ওকে, আশা করছি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারছি। ওকে, এবং যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ তারা এনসিইআরটি অলরেডি হয়তো পড়েছো। ওকে, সো যদি কোনো প্রবলেম থাকে ওকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ওকে, সো আজকে আমরা এর আগে আলোচনা করেছিলাম বিভিন্ন যে টপিকগুলো, এর আগের টপিকগুলো ছিল তোমরা এনসিইআরটি সম্পর্কে অবশ্যই জানো। ওকে, আজকে আমরা আলোচনা করব ট্রান্সপিরেশন থেকে। ওকে, 11.4 থেকে টপিক থেকে। ওকে, সো ট্রান্সপিরেশন, আচ্ছা আগের যারা ভিডিওগুলো দেখোনি ওকে এই চ্যাপ্টারের, ওকে তারা প্লেলিস্টে গিয়ে দেখো, ট্রান্সপোর্ট ইন প্লান্টস নামে চ্যাপ্টার পেয়ে যাবে। ওখানে তোমরা প্রথম থেকে সব ভিডিও সিরিয়ালি পেয়ে যাবে, কারণ প্রথম থেকে না দেখলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে না এবং কনসেপ্ট ক্লিয়ার হবে না। ওকে, তো অবশ্যই তোমরা প্রথম থেকে দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। ওকে, আমি যেইভাবে বলছি এইভাবে পড়ো, নিটে খুব ভালো রেজাল্ট করবে, খুবই ভালো রেজাল্ট করবে বায়োলজিতে। ওকে, 100% কনফিডেন্স তৈরি হয়ে যাবে যে 360-এর মধ্যে 360 অ্যান্সার করার মতো কনফিডেন্স তৈরি হয়ে যাবে। ওকে, আর আমি যখন পড়াচ্ছি তখন আমি বলছি যে কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোনটা অলরেডি কোশ্চিন এসেছে নিটে প্রিভিয়াস ইয়ারে। ওকে, বুঝতে পেরেছো? তো সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে। ওকে, আমি মনে করিয়ে দিচ্ছি বারবার। সো আমরা ট্রান্সপিরেশন জানি, মানে ট্রান্সপিরেশন মানে বাষ্পমোচন। বাষ্পমোচন কি? যখন যে উদ্ভিদ যে তার অপ্রয়োজনীয়, যেটা অপ্রয়োজনীয় বলতে অতিরিক্ত যে জলটা পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পকারে বাইরে বের করে দেয়, সেটাকে আমরা কি বলি? ট্রান্সপিরেশন। ওকে, এর আগের দিন আমরা পড়েছিলাম যে ট্রান্সপিরেশনের জন্য উদ্ভিদে একটা হচ্ছে কি ট্রান্সপিরেশন পুল সৃষ্টি হয়, টান সৃষ্টি হয়, যেই টানটার জন্য জল উপরের দিকে ওঠে এবং পজিটিভ একটা রুট প্রেশার, যেটা হচ্ছে কি জলগুলোকে সামনের দিকে ধাক্কা দেয়। ওকে, পুশ করে, এখানে পুশ আর পুল দুটো টান একসঙ্গে কাজ করে। ক্লিয়ার? সো আজকে ট্রান্সপিরেশন এখানে টপিকটাতে আমাদের স্টোমাটা সম্পর্কে আমাদের জানতে হবে। ট্রান্সপিরেশন ইজ দ্য এভাপোরেট লস অফ ওয়াটার বাই প্লান্ট। ইট অকার্স মেইনলি থ্রু দ্য ট্রান্সপিরেশন। কার মাধ্যমে? হচ্ছে স্টোমাটার মাধ্যমে। ওকে, এর সিঙ্গুলার ফর্ম হলো স্টোমা। Beside the loss of water vapor in transpiration, exchange of oxygen and carbon dioxide in the leaf also occur through this stomata. তো এখানে স্টোমাটার মধ্যে শুধু ওয়াটার লস হচ্ছে না, তার সঙ্গে কিসের এক্সচেঞ্জ হচ্ছে? অক্সিজেন আর হলো কার্বন ডাইঅক্সাইড যে এক্সচেঞ্জ হয়, তাই না? উদ্ভিদের প্লান্টের যে ফটোসিনথেসিসের জন্য কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড গ্রহণের সঙ্গে সঙ্গে প্লান্ট আমাদের কী দেয়? অক্সিজেন। তো সেটার যে এক্সচেঞ্জ হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের যে এক্সচেঞ্জ হচ্ছে, সেটাও কি এই স্টোমাটার মাধ্যমেই হয়। ওকে, তো এটা কোশ্চিন আসছে অলরেডি, মনে রাখবে। ওকে, স্টোমাটার মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, নর্মালি স্টোমাটা আর open in the daytime and close during the night time. তো নর্মালি যেটা সাধারণত স্টোমাটা হচ্ছে দিনের বেলায় ওপেন থাকে, রাতে হলো বন্ধ থাকে। ওকে, দ্য ইমিডিয়েট কজ অফ দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা ইজ এ চেঞ্জ ইন দ্য টার্জিডিটি অফ দ্য গাট সেল। এই যে স্টোমাটার যে ইমিডিয়েট মানে খুব দ্রুত বন্ধ হয়ে যাওয়া বা খুলে যাওয়া, সেটা ডিপেন্ড করছে হচ্ছে, সেটা কিসের উপর ডিপেন্ড করছে? এই যে টার্জিডিটি, যেটা টার্জিডিটি মিনস যে অস্বস্ফীতি যে চাপটা থাকে সেলের মধ্যে, সেলকে এখানে গার্ড সেল থাকে। ওকে, স্টোমাটার পাশে। ওকে, সেই গার্ড সেলের টার্জিডিটির চেঞ্জের জন্য এই ওপেনিং আর হলো ক্লোজিংটা হয় স্টোমাটার। ওকে, ক্লিয়ার? তো এটা মনে রাখবে। ওকে, এটা কোশ্চিন আসতে পারে। দ্য
each gut cell towards the pore or stomatal aperture। এই যে পোর্সগুলো যে থাকে গাট সেলের, ওকে, ভিতরের দিকে, সেগুলোকে স্টোমাটাল অ্যাপারচার বলা হয়। ইজ থিক, ভিতরের দিকে যে থিক হয়, অ্যান্ড এলাস্টিক জাতীয় হয়। When turgidity increase within the two guard cells flanking each stomatal aperture or pore, the thin outer walls bulge out and force the inner walls into a crescent shape. The opening of the stomata is also aided due to the orientation of microfibrils in the cell walls of the guard cell। এখানে তোমরা আগে এই লক্ষ্য করো এই ছবিটাকে, ওকে, ডায়াগ্রামটাকে, তাহলে বুঝতে পারবে ক্লিয়ার। এই যে এটা হলো একটা স্টোমাটার ছবি, ওকে। স্টোমাটা, এই যে মাঝখানের অংশটা, যে পোরটা, ছিদ্রটা, যেটা দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এটাকে বলা হয় স্টোমাটাল অ্যাপারচার, ওকে। স্টোমাটাল অ্যাপারচার বুঝতে পারছো? তার পাশে যে এই যে দুটো দেখতে পাচ্ছ সেল, এগুলোকে বলা হয় গার্ড সেল, গার্ড করে, ওকে। মানে এটার উপর ডিপেন্ড করছে, এই কন্ট্রোল করছে গার্ড সেলে যে সে ওপেন থাকবে না ক্লোজ থাকবে, ওকে। আর এই গার্ড সেলের দেখো এইদিকে লম্ব বরাবর, ওকে, রেডিয়ালি দেখো এখানে মাইক্রোফাইব্রিলস এক ধরনের সেল আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, রেডিয়ালি আছে, ওকে। এটাও কোশ্চেন এসেছিল যে মাইক্রোফাইব্রিলসগুলো কীভাবে থাকে, রেডিয়ালি থাকে, ওকে, ক্লিয়ার। তো এরা হচ্ছে এই ক্লোজিংয়ে আর ওপেনিংয়ের ক্ষেত্রে এদেরও কী আছে, ভূমিকা আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? সো এখন তোমরা এখানে লক্ষ্য করো, বুঝতে পারবে। The opening of the stomata is also aided due to the orientation of the microfibrils। এই যে মাইক্রোফাইব্রিলের যে ওরিয়েন্টেশন, হ্যাঁ, in the cell wall in guard cell, cellulose microfibrils are oriented radially, হ্যাঁ, rather than longitudinally, making it easier for the stoma to opening। সো এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন এসেছিল যে সেলুলোজ যে মাইক্রোফাইবারগুলো এরা রেডিয়ালি থাকে লংডিটিউডনালি থেকে, ওকে। হোয়েন দ্য গার্ড সেলস লুজ টার্জার, গার্ড সেল যখন কী হয়, রসস্ফীতি চাপটা লুজ হয়ে যায়, ডিউ টু দ্য ওয়াটার লস, যখন ওয়াটার কী হচ্ছে কম থাকে, জল যখন কম থাকে, ওকে, জলের ঘাটতি থাকলে, যেটাকে ওয়াটার স্ট্রেস বলি, ওকে, দ্য ইলাস্টিক ইনার ওয়ালস রিগেইন দেয়ার অরিজিনাল শেপ, ভিতরে যে ইনার ওয়ালটা থাকে সেটা হচ্ছে তার অরিজিনাল শেপটাকে গেইন করে নেয়, অরিজিনাল শেপে থাকে। দ্য গার্ড সেলস বিকামস ফ্ল্যাসিড অ্যান্ড দ্য স্টোমা ক্লোজেস, গার্ড সেলগুলো কী হয়, ফ্ল্যাসিড হয়ে যায়, ফ্ল্যাসিড যেটা হলো নর্মাল অবস্থা, অ্যান্ড কী হচ্ছে, স্টোমা ক্লোজ থাকে। Usually the lower surface of the dorsiventral leaf has a greater number of stomata while in isoventral, আচ্ছা, লোয়ার সারফেসে সাধারণত স্টোমাটাগুলো থাকে কার ক্ষেত্রে, ডাইকোটস, ওকে, দ্বিবীজপত্রী যেসব উদ্ভিদ, ডরসিভেন্ট্রাল লিফ বলি, ওকে, লার্জার পরিমাণে থাকে, বেশি পরিমাণে থাকে লোয়ার সারফেসে, ওকে, বুঝতে পেরেছো? দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, যেমন যদি সাপোজ যদি বলি আম, কাঁঠাল, ওকে, জাম, এইসব প্লান্টের ক্ষেত্রে হলো দেখবে নিচের দিকে হলো সারফেসটা আলাদা ধরনের হয় আর উপরেরটা সারফেসটা আলাদা ধরনের হয়, এগুলোকে ডরসিভেন্ট্রাল লিফ বলা হয়, ওকে। নিচের সারফেসে স্টোমাটা বেশি থাকে। অ্যান্ড আইসো বাইলেটারাল যেগুলো হলো মনোকোটস, যেমন কি বলবো, মনোকোট জাতীয় প্ল্যান্টের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কি, দে লিভ দ্য অ্যাবাউট ইকুয়াল, ওকে, তাদের হচ্ছে উভয় সারফেসে একই মানে সমান পরিমাণে ইয়ে থাকে, স্টোমাটা থাকে, যেমন ধান, গম, ভুট্টা এইসব, ওকে, একবীজপত্রী প্লান্ট। দ্য ট্রান্সপিরেশন ইজ অ্যাফেক্টেড বাই সেভারেল এক্সটার্নাল ফ্যাক্টর, আর এই যে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচনটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক্সটার্নাল ফ্যাক্টর যেমন আছে টেম্পারেচার, লাইট, হিউমিডিটি, ওকে, তারপর উইন্ড স্পিড, বাতাসের যে গতি, প্লান্ট ফ্যাক্টর দ্যাট অ্যাফেক্ট ট্রান্সপিরেশন ইনক্লুড নাম্বার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ স্টোমাটা। সো এই যে নাম্বারটা স্টোমাটা কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে।
percent of open stomata water status of the plant contour structure. Okay. Percent of the open stomata water status of the contour plants of the plants contour structure. contour structure হচ্ছে যেসব উদ্ভিদগুলো হচ্ছে যে বড় বড় জঙ্গলে যদি দেখি যেগুলো ছোট ছোট উদ্ভিদ নিচের দিকে থাকে। ওকে, নেক্সট পেজে চলে আসবে। নেক্সট পেজে আমরা এখানে দেখব যে ট্রান্সপিরেশন ড্রাইভেন অ্যাসেন্ট অফ জাইলেম শেপ ডিপেন্ডস মেইনলি অন দ্য ফলোয়িং ফিজিক্যাল প্রপার্টিস অফ ওয়াটার। এই ট্রান্সপিরেশনের ক্ষেত্রে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো এখানে কি হচ্ছে, কোহেশন, অ্যাডিশন আর হলো সারফেস টেনশন। কোহেশন মানে কি? কোহেশন হলো মিউচুয়াল অ্যাট্রাকশন বিটুইন ওয়াটার মলিকুলস। ওয়াটার মলিকুলগুলোর মধ্যে যে নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশন, একটা বল ক্রিয়া করে কি না, হ্যাঁ, আসক্তি, সেটাকে কোহেশন বলি। এডিশন হচ্ছে অ্যাট্রাকশন অফ ওয়াটার মলিকুল। এটা অলরেডি আমি বলেছি, ওয়াটার মলিকিউল আর হচ্ছে যে সারফেসটা, ওকে, মানে প্লান্টের ভেতরে যে জলটা উপরে উঠছে তো প্লান্টের সঙ্গে তো লেগে আছে কি না, সেলগুলোর সঙ্গে, তো তাদের মধ্যে যে অ্যাট্রাকশন, মনে রাখবে কি অ্যাডহেসিভ প্রপার্টি। যেমন ধরি আঠা, হ্যাঁ, আঠা দিয়ে তুমি একটা কোনো জিনিস কোথাও লাগিয়ে দিলে ওয়ালে, তো সেটা কি ধরনের প্রপার্টি? অ্যাডহেসিভ। ওকে, আর কোহেসিভ মানে হচ্ছে যেমন জলের কণাগুলো নিজের মধ্যে কী হচ্ছে, জল তুমি ঘরের মেঝেতে জল ফেলে দিলে জলের কণাগুলো কি হয়, সবসময় কি হচ্ছে, গোল হয়ে থাকতে চায় কি না, কিসের জন্য? সারফেস টেনশন। তাদের মধ্যে যে নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকে। ওকে, বুঝতে পেরেছো? আর সারফেস টেনশন, এই যে সারফেস টেনশন যেটা, ওকে, ওয়াটার মলিকুল আর অ্যাট্রাক্টেড টু ইচ আদার, একে অপরকে কী করে অ্যাট্রাক্ট করে এই সারফেস টেনশনের জন্য। তারা সব সময় চায় যে তাদের যে সারফেসটাকে কমাতে চায়। ওকে, দ্য লিকুইড ফেস মোর দ্যান টু ওয়াটার ইন দ্য গ্যাসিয়াস ফেস। ওকে, তাহলে এই তিনটা প্রপার্টি হচ্ছে এই জলকে হচ্ছে উপরে ওঠার জন্য কাজ করছে, এই তিনটা প্রপার্টি। ওকে, দিস প্রপার্টিস গিভ ওয়াটার হাই টেনসিল স্ট্রেংথ। এই যে তিনটা প্রপার্টি ওয়াটারকে কী করছে, টেনসিল স্ট্রেংথ দিচ্ছে। অ্যান্ড অ্যাবিলিটি টু রেজিস্ট এ পুলিং ফোর্স অ্যান্ড হাই ক্যাপিলারিটি। এই যে পুলিং ফোর্সকে যেটা, তারপর ক্যাপিলারিটি, হাই ক্যাপিলারিটি দিচ্ছে। ক্যাপিলারি টিউব ফিজিক্সে আমরা পড়েছি। ওকে, জল যখন টিউব থেকে নিচ থেকে উপরে ওঠে। ওকে, দ্য অ্যাবিলিটি টু রাইজ ইন থিন টিউব, যেহেতু গাছ কি হচ্ছে একটা টিউবের মতো কি না, সেটাই বলেছে। ইন প্লান্টস ক্যাপিলারিটি ইজ অ্যাডেড বাই দ্য স্মল ডায়ামিটার অফ দ্য ট্র্যাকিয়ারি এলিমেন্টস, দ্য ট্র্যাকিটস অ্যান্ড ভ্যাসেল এলিমেন্ট। যেই জাইলেমের যে মানে কম্পোনেন্টগুলো, জাইলেমের যে ট্র্যাকিট আর হলো ভ্যাসেল যে এলিমেন্ট, এদের মধ্যে দিয়ে মেনলি জলটা হচ্ছে প্রবাহিত হয়। ওকে, এদের ডায়ামিটার কি হচ্ছে, খুব ছোট হয় ডায়ামিটার, সেই জন্য কি হচ্ছে, এটা ক্যাপিলারি টিউবের মতো কাজ করে। ওকে, দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস রিকোয়ার্স ওয়াটার। ফটোসিনথেসিসের জন্য কি দরকার হয়, জল দরকার হয়, সেটা বলছে। দ্য সিস্টেম অফ জাইলেম ভেসেল ফ্রম দ্য রুট to the leaf vein can supply the needed water, but what force does a plant use to move water molecule into the leaf parenchyma cell where they are needed? As water evaporates through the stomata, since the thin film of water over the cells is continuous, its result in pooling of water molecule by molecule into the leaf from the xylem. Also, because of a lower concentration of water vapor in the atmosphere as compared to the substomatal cavity and intercellular space, water diffuse into the surrounding air. This create a pool. সো এখানে কিচ্ছু নেই এখান থেকে কোশ্চেন আসার মতো, যে ওয়াটার, দেখো এই যে একটা যে পুল, বাষ্পমোচন টান সৃষ্টি হচ্ছে কি না বাষ্পমোচনের জন্য, সেটার জন্য জল উপরের দিকে একটা তার গতি সৃষ্টি হচ্ছে। ওকে, মেজারমেন্ট রিভেল দ্যাট দ্য ফোর্স generated by transpiration can create a pressure sufficient to lift a xylem sized column of water over 130 meters height.
ওকে, তাহলে 130 মিটার হাইট পর্যন্ত জাইলেমের মাধ্যমে জল উপরে উঠতে পারে। ওকে, এখানে একটা পাতার লিফের ছবি দিয়েছে। দেখো এই স্টোমাটাল পোর, ডরসিভেন্ট্রাল লিফ একটা, উপরে যে পলিসেট প্যারেনকাইমা সেল থাকে কিনা পাতায়, আর নিচে এই যে স্টোমাটাল পোরের যে পাশে কী হচ্ছে গার্ড সেল থাকে, আর এখানে সেন্ট্রে কি জাইলেম, আর পাশে ফ্লয়েমগুলো থাকে দেখতে পাচ্ছ। অ্যান্ড ডিফিউশন ইনটু সারাউন্ডিং এয়ার, ডিফিউশন মানে ব্যাপন প্রক্রিয়ায় সারাউন্ডিং এয়ারের সঙ্গে বায়ুর যে এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ক্লিয়ার। সো এখান থেকে কোশ্চিন আসার মতো কিছু নেই, কোশ্চিন হচ্ছে এগুলো অলরেডি কোশ্চিন এসেছে। ওকে, বুঝতে পারছো, কোহেশন ফোর্স, অ্যাডিসিভ ফোর্স, সারফেস টেনশন, এরা কাজ করছে একসঙ্গে, যারা কি করছে এদের জন্য যে টেনসিল স্ট্রেংথ তা বৃদ্ধি পাচ্ছে। ওকে, টান শক্তি জলের উপরে ওঠার। নেক্সট পেজে তোমরা চলে আসবে। নেক্সট পেজে কি বলেছে, ট্রান্সপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস এ কম্প্রেশন। এই ট্রান্সপিরেশন আর হলো ফটোসিনথেসিসের মধ্যে যে ডিফারেন্স, ওকে, এখানে তুলনা করা হয়েছে। ট্রান্সপিরেশন হ্যাজ এ মোর দ্যান ওয়ান পারপাস। ট্রান্সপিরেশন যে বাষ্পমোচনের যে উদ্দেশ্য হচ্ছে মোর দ্যান অনেক ওয়ান পারপাস। Creates transpiration pool for absorption and transport of plants, supplies water for photosynthesis। ওকে, ট্রান্সপিরেশন পুলের জন্য ওয়াটার উঠছে, তার জন্য ফটোসিনথেসিস হচ্ছে, কারণ ফটোসিনথেসিসের জন্য কি ওয়াটার লাগে। ট্রান্সপোর্ট মিনারেলস ফ্রম দ্য সয়েল টু অল পার্টস অফ দ্য প্লান্টস। এই ট্রান্সপিরেশনের জন্য যে ওয়াটারটা উঠছে তার সঙ্গে সয়েল থেকে, ওকে, পুরো বডিতে প্লান্টের, ওকে, তার সঙ্গে মিনারেলস উঠছে। ওকে, অ্যান্ড কুলস লিফ সারফেস সামটাইমস 10 to 15 ডিগ্রি বাই এভাপোরেটিভ কুলিং। অ্যান্ড এটার জন্য দেখো ট্রান্সপিরেশনের জন্য যেটা কি হচ্ছে, পাতা কি হচ্ছে, একটা গাছ যে জল বের করে দেয়। ওকে, তাহলে কি করছে, কুল থাকে বলছে। ওকে, ঠান্ডা। ওকে, and maintains the shape and structure of the plants by keeping cells turgid। আর এটার জন্য হচ্ছে কি, যে মেনটেন হচ্ছে শেপটা অ্যান্ড স্ট্রাকচার প্লান্টের। ওকে, যখন সেলগুলো কী হচ্ছে টার্জিট থাকে, টার্জিট মানে রসস্ফীতকে থাকে, টান থাকে। ওকে, ওকে, ক্লিয়ার। এই রুট প্রেশারের জন্য এই টার্জিডিটি অ্যাকচুয়ালি সৃষ্টি হয়। ওকে, অ্যান actively photosynthesizing plant has an insatiable, okay, need for water. Photosynthesis is limited by available water, which can be swiftly depleted by transpiration। তো ফটোসিনথেসিসের জন্য আমরা জানি ওয়াটার লাগে। ওকে, the humidity of the rainforest is largely due to this vast cycling of water from root to leaf to the atmosphere and back to the soil। কিছু নেই এখানে। the evolution of the C4 photosynthetic systems is probably one of the strategies for maximizing the availability of carbon dioxide while minimizing water loss। দেখো আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারে পড়েছি যে C4 যে প্লান্টগুলো তাদের মধ্যে ফটোসিনথেসিস বেশি হয়, তাদের প্রোডাক্টিভিটি বেশি হয়। ওকে, এবং তারা ওয়াটার লস কম করে, ওকে, ওয়াটার কনজার্ভ করে রাখতে পারে, রেস্টোর করে রাখতে পারে। ওকে, সেটাই বলছে যে C4 প্লান্টস হ্যাজ টোয়াইস এফিসিয়েন্ট, C3 প্লান্টের থেকে তারা বেশি এফিসিয়েন্ট হয়। এটা ফিক্সিং in term of fixing carbon dioxide, making sugar, and however C4 plants loses only half as much water as a C3 plants for same amount of carbon dioxide fix। বলছে যে C3 প্লান্ট আর হলো C4 প্লান্টসে একই পরিমাণ যদি কার্বন ডাইঅক্সাইড তাদের ফিক্সেশন ঘটে, একই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন ঘটে, কার্বন মানে তার জন্য C4 প্লান্ট যেই জল কি করতে পারবে, স্টোর করতে পারবে। ওকে, C4 প্লান্টস লুজেস অনলি, মানে সেটা, ওকে, মানে যেটা মানে বা লুজ করবে যেই জলটা সেটা হলো C3 প্লান্ট, সেক্ষেত্রে কী হবে, হাফ লুজ করবে। যে C4 প্লান্ট লুজেস অনলি হাফ
অ্যাজ মাচ ওয়াটার, মানে এখানে লজের কথা বলছে। ওকে, ধরো সাপোজ আমি যদি বলি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে যে সাপোজ যে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড ওকে ফিক্সেশন হলো, তার জন্য যদি C4 প্লান্টস C4 প্লান্ট যদি তার জন্য সিম্পল বললাম যে 10 গ্রাম কি করে ওয়াটার লস করে, ওকে মানে 1 লিটার ওয়াটার লস করে, ওকে সেক্ষেত্রে সেই একই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য C3 প্লান্টস হচ্ছে কি করবে, ডবল করবে C4 প্লান্টের থেকে ওয়াটার লস। ওকে, অ্যাকচুয়ালি মেনলি মনে রাখবে যে C4 প্লান্টসগুলো ওয়াটারকে রেস্টোর করে রাখতে পারে। C4 প্লান্টস আমরা কোনগুলোকে জানি, যেগুলো হচ্ছে জেরোফাইটিক প্লান্ট, ওকে মরুভূমি অঞ্চলে জন্মায়, ওকে তাদের একটা এক্সট্রা প্রসেস হয় তাদের মধ্যে বডিতে, সেটা হলো C4 সাইকেল, যেটা হ্যারেসেন্স লেক। তোমরা ফটোসিনথেসিস চ্যাপ্টার যারা পড়োনি, যদি না পড়ে থাকো আমার অলরেডি ওটা তোমরা সব ভিডিও আপলোড করা আছে, প্লেলিস্টে গিয়ে দেখো ক্লাস 11th NCERT বায়োলজি ফটোসিনথেসিস চ্যাপ্টার, ওকে পেয়ে যাবে। ওখানে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। ওকে ক্লিয়ার। হ্যাঁ, নেক্সট যে টপিক আপটেক অ্যান্ড ট্রান্সপোর্ট অফ মিনারেলস নিউট্রিয়েন্ট। ওকে, আপটেক্স অ্যান্ড ট্রান্সপোর্ট বলছে যে কীভাবে মিনারেলসগুলো আপটেক্স হচ্ছে অ্যান্ড ট্রান্সপোর্ট কীভাবে হচ্ছে। প্লান্টস অবটেইন দেয়ার কার্বন অ্যান্ড মোস্ট অফ দেয়ার অক্সিজেন ফ্রম কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। যে প্লান্টস কোথা থেকে কি, প্লান্টস কিনা কার্বন অ্যান্ড মোস্ট দেয়ার অক্সিজেন ফ্রম কার্বন ডাইঅক্সাইড, হাউএভার দেয়ার রিমেইনিং নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট আর অবটেইন ফ্রম দ্য ওয়াটার অ্যান্ড মিনারেলস ইন দ্য সয়েল। তাহলে রুটের মাধ্যমে যে জলের সঙ্গে মিনারেলস উঠছে সেটার মাধ্যমে নিউট্রিয়েন্ট পাচ্ছে। আপটেক অফ মিনারেল আয়ন্স, এখন এই মিনারেলস আয়ন্সকে কীভাবে আপটেক করেছে তার প্রসেস এখানে দেওয়া আছে। আনলাইক ওয়াটার অল মিনারেলস ক্যান নট বি প্যাসিভলি অ্যাবজর্ব বাই দ্য রুট। বলছে যে মিনারেলস তো প্যাসিভলি সব কিছুকে প্যাসিভলি অ্যাবজর্ব করতে পারে না রুটের মাধ্যমে। ওকে, মানে কোনো কিছু প্রসেস আছে যেটাতে কী হবে, শক্তি খরচ করতে হবে, অ্যাক্টিভলি করতে হবে। প্যাসিভ হচ্ছে যেটার মাধ্যমে শক্তি খরচ করতে হয় না। ওকে, 2 ফ্যাক্টর অ্যাকাউন্ট ফর দিস, যে মিনারেলস আর প্রেজেন্ট ইন দ্য সয়েল অ্যাজ এ চার্জ পার্টিকেল হুইচ ক্যান নট মুভ অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। এখানে ফার্স্ট দেখো যেগুলি মিনারেলস প্রেজেন্ট, যে মাটির মধ্যে যে মিনারেলসগুলো আছে বিভিন্ন, সেগুলো হচ্ছে চার্জ পার্টিকেল হিসেবে থাকে, যেগুলো সেল মেমব্রেন দিয়ে কী করতে পারে না, পাস করতে পারে না, মুভ করতে পারে না। অ্যান্ড সেকেন্ড, দ্য কনসেন্ট্রেশন অফ মিনারেলস ইন দ্য সয়েল ইজ ইউজুয়ালি লোয়ার দ্যান দ্য কনসেন্ট্রেশন অফ মিনারেলস ইন দ্য রুট। যে কনসেন্ট্রেশনটা মিনারেলসের মাটির মধ্যে ইউজুয়ালিটা কী হচ্ছে, লোয়ার হয়। ওকে, দেন দ্য কনসেন্ট্রেশন অফ মিনারেলস, মানে রুটের মধ্যে যে অলরেডি মিনারেলস আছে সেই মিনারেলসের কনসেন্ট্রেশনটা বেশি হবে। ওকে, বাইরে যে মাটিতে যে মিনারেলস আছে কনসেন্ট্রেট সাধারণত হবে, এমনি তোমরা ভেবে দেখো। ওকে, দেয়ারফর মোস্ট মিনারেলস মাস্ট এন্টার দ্য রুটস। তো বলছে যে মোস্ট মিনারেলস মাস্ট এন্টার দ্য রুট বাই অ্যাক্টিভ অ্যাবজর্পশন ইনটু দ্য সাইটোপ্লাজম অফ এপিডার্মাল সেল। সো এখানে দেখো তাহলে কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে যেতে হবে মিনারেলকে, তাহলে এক্ষেত্রে তো শক্তি লাগবে। তুমি একটা জিনিস ভাবো, তুমি একটা জিনিসকে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে মুভ করাতে চাও, তাহলে তোমাকে এনার্জি খরচ করতে হবে। ওই জন্য এটাকে বলছে যে অ্যাক্টিভ অ্যাবজর্পশন হয়। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চিন আসবে। ওকে, মিনারেলসগুলো যে অ্যাবজর্ব হচ্ছে তাহলে কি পদ্ধতিতে হচ্ছে, অ্যাক্টিভ অ্যাবজর্পশন দ্বারা হচ্ছে। ওকে, দিস নিডস এনার্জি ইন দ্য ফর্ম অফ, কী হিসাবে এনার্জি লাগছে, এটিপি। ওকে, দ্য অ্যাক্টিভ আপটেক অফ আয়ন্স ইজ partly responsible for the water potential gradient in roots and therefore the uptake of water by osmosis. এই যে অসমোসিস, আমরা জানি যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যে সাবস্টেন্স মুভ হয় সেটাকে আমরা কি জানি, অভিস্রবণ বলি, তাই কি না? তো সেটাই বলছে যে কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট থাকে। ওকে, রুট আর হলো তোমার যে সয়েলের মধ্যে যে মিনারেলসগুলো আছে, ওকে পার্টিকেলসগুলো আছে, তাহলে এখানে অসমোসিস হচ্ছে। সাম আয়ন্স অলসো মুভ ইনটু দ্য এপিডার্মাল সেল প্যাসিভলি। যে কিছু কিছু আয়ন আছে যেগুলো হচ্ছে বলছে যে প্যাসিভলি মুভ হয়। ওকে, আয়ন্স আর অ্যাবজর্ব ফ্রম দ্য সয়েল বাই
বোথ প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ প্রসেস, দুটো পদ্ধতিতেই হয় এখানে, এটা কোশ্চেন আসতে পারে। ওকে, আয়ন্সগুলো অ্যাবজর্ব হয় বোথ প্যাসিভ আর হলো অ্যাক্টিভ উভয় পদ্ধতিতে, ভেরি ইম্পর্টেন্ট। Specific proteins in the membranes of root hair cells actively pumped ions from the soil into the cytoplasm of the epidermal cell. তাহলে অ্যাক্টিভলি যে কিছু স্পেসিফিক যে প্রোটিন আছে মেমব্রেনের মধ্যে রুট হেয়ার সেলের, তারা অ্যাক্টিভলি পাম্প করে আয়নগুলো কোথা থেকে, মাটি থেকে মানে এপিডার্মাল সেলে, রুটের সাইটোপ্লাজমে। ওকে, লাইক অল সেলস দ্য এপিডার্মাল সেলস হ্যাভ মেনি ট্রান্সপোর্ট প্রোটিনস এমবেডেড ইন দেয়ার প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেন মানে কোষ পর্দার এপিডার্মাল সেলে অনেক কী হচ্ছে, ট্রান্সপোর্ট প্রোটিনস থাকে। ওকে, সেগুলোর সঙ্গে যুক্ত। দে লেট সাম সলিউডস অ্যাক্রস দ্য মেমব্রেন, তারা কী করে সলিডসগুলোকে এই মানে মেমব্রেনটাকে, পর্দাটাকে মানে পাস করতে সাহায্য করে, ওকে, করতে দেয়। এই মেমব্রেন প্রোটিনগুলো, ট্রান্সপোর্ট যে প্রোটিনগুলো থাকে সেগুলো সলিডগুলোকে ক্রস করতে সাহায্য করে অ্যাকচুয়ালি, তারা বলে যে চলে আসো। ওকে, বাট নাও আদার্স ট্রান্সপোর্ট প্রোটিনস অফ epidermal cells are control points where a plants adjust the quantity and types of solutes that reach the xylem. Note that the root's epidermis, because of the layer of suberin, has the ability to actively transport ions in one direction only. দেখো এন্ডোডার্মিস যেটা হচ্ছে আমরা অলরেডি পড়েছি, এন্ডোডার্মিসে যে সুবেরিন যে লেয়ার, সুবেরিন এই পদার্থটার জন্য যে ক্যাসপিরিয়ান স্ট্রিপড একটা ব্যান্ড তৈরি হয়, সেটার জন্য কি হচ্ছে, সেখান দিয়ে তখন জল হচ্ছে মুভমেন্ট করতে পারে না। ওকে, সেটাকে পাস করার জন্য কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অবশ্যই করতে হবে, মানে এনার্জি খরচ করতে হবে। ওকে, আর সেটা হলে অনলি ওয়ান ডাইরেকশনে হয়। ওকে, সো এটা মনে রাখবে। ওকে, যখন এন্ডোডার্মিসে এই ক্যাসপিরিয়ান স্ট্রিপকে মানে ক্রস করার জন্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রয়োজন। নেক্সট পেজে চলে আসবো। ওকে, নেক্সট পেজে আমাদের আছে হলো ট্রান্সলোকেশন অফ মিনারেলস আয়ন। মিনারেলস আয়নের ট্রান্সলোকেশন কীভাবে হচ্ছে। আফটার দ্য আয়ন্স হ্যাভ রিচড জাইলেম থ্রু অ্যাক্টিভ অর প্যাসিভ আপটেক। ওকে, এই আয়ন্সগুলোর যে অ্যাবজর্পশন হচ্ছে কি অ্যাক্টিভ প্যাসিভ দুটো পদ্ধতির মাধ্যমে হচ্ছে, অর এ কম্বিনেশন অফ টু। দেয়ার further transport of the stem to all parts of the plants is through the transpiration stream. So transpiration streamটা এখানে একটা কি করছে, সহায়তা করছে। ওকে, এরও ভূমিকা আছে অনেক বড়। The chief sink for the mineral elements are the growing region of the plants. চিফ সিঙ্ক আর সোর্স, এখানে আমরা একটা কনসেপ্ট পাবো। সোর্স হচ্ছে যেখানে খাবার প্রস্তুত হয়, সোর্স ওখান থেকে ছড়িয়ে পড়ে হচ্ছে যেই জায়গায় খাবারটা দরকার, সিঙ্ক। ওকে, সাস এস এপিক্যাল অ্যান্ড রেটেলের মেরিস্টেম, ইয়ং লিভস, ডেভেলপিং ফ্লাওয়ার, ফ্রুইট, সিডস অ্যান্ড দ্য স্ট্রেস অর্গেন। ওকে, এই যে এগুলো এপিক্যাল, ল্যাটারাল, মেরিস্টেম, এদের মধ্যে কী হয়, ফটোসিনথেসিস হয়। অ্যান্ড আপলোডিং অফ মিনারেলস ions occurs at the fine vein ending through diffusion or active uptake by the cells. Minerals ions are frequently remobilized. Minerals ions গুলো কিছু remobilize হয়। ওকে, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে, particularly from older senescing parts. ওকে, older যেগুলো পার্ট উদ্ভিদের কি হচ্ছে, মানে যাদের বয়স হয়ে যায়, ওকে, তাদের ক্ষেত্রে কি হয়, ওখানকার যেগুলো সঞ্চিত খাবার সেগুলো হচ্ছে ইয়ং পার্টগুলোতে উদ্ভিদের মুভ করে। ওকে, এটা আমরা অলরেডি পড়েছি এক জায়গায়। ওকে, অলডার ডেইং লিভস এক্সপোর্ট মাচ অফ দেয়ার মিনারেলস কন্টেন্ট টু ইয়ঙ্গার লিভস, এই যে ওটাই বলেছে। ওকে, অলডার যেটা ডেইং, মরে যাবে যেই পাতাটা, সেখান থেকে খাবারটা হচ্ছে ইয়ং লিভসে চলে যাবে। সিমিলারলি বিফোর লিভ ফল ইন দ্য ডেসিডিয়াস প্লান্ট, মানে পাতা পড়ে যাওয়ার, ঝরে পড়ার আগে ডেসিডিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে মিনারেলস আর রিমুভড, মিনারেলগুলো কোথায় চলে যাবে, অন্য পার্টসে চলে যাবে প্লান্টের। খুবই একটা গুরুত্বপূর্ণ এখানে জিনিস, ঘটনা। এলিমেন্টস মোস্ট readily mobilized are
ফসফরাস, সালফার, নাইট্রোজেন অ্যান্ড পটাশিয়াম। সো ভেরি ইম্পর্টেন্ট, যেসব মিনারেলসগুলো, যেসব এলিমেন্টসগুলো মানে মুভ করতে পারে, মোবাইলাইজ হয়ে যায়, ওকে, সেগুলো হলো ফসফরাস, সালফার, নাইট্রোজেন, পটাশিয়াম। ওকে, সাম এলিমেন্টস দ্যাট আর স্ট্রাকচারাল কম্পোনেন্টস লাইক ক্যালসিয়াম আর নট রিমুভেবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার কোশ্চেন এসেছে। ওকে, যে এই যে ক্যালসিয়াম, আমরা জানি যেমন মানুষের ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম কি করে, হাড় গঠনে সাহায্য করে, ওকে, বোন গঠনে সাহায্য করে কি না, তাহলে এটাও হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ওকে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, মানে স্ট্রাকচার গঠনে সাহায্য করে, প্লান্টের বডিটাকে গঠনে সাহায্য করে। ওকে ওকে সো উডি পার্টটাকে গঠনে সাহায্য করে, ওকে, গঠন, সেক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়ামটা কি করে, এই এলিমেন্টটা হচ্ছে মুভ করতে পারে না, মনে রাখবে এটা। ওকে, ক্যালসিয়াম ছাড়া যেসব এলিমেন্টগুলো আছে সেগুলো শুধু মুভ করবে। ওকে, নেক্সট কি বলেছে এখানে, অ্যান অ্যানালাইজিং অফ দ্য জাইলেম exudates shows that though some of the nitrogen travels as inorganic ions, much of it is carried in the organic form of amino acid। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন কোথায় থাকে, প্রোটিন কার দ্বারা গঠিত হয়, অ্যামিনো অ্যাসিড দ্বারা। ওকে, রিলেটেড কম্পাউন্ড, সিমিলারলি small amount of phosphorus and sulfur carried on the organic compounds. In addition, small amount of exchange of materials does take place between xylem and phloem. Hence it is not that we can clearly make a distinction and say categorically that xylem transports only inorganic nutrients while phloem transport only organic materials as was traditionally believed। দেখো এখানে এই যেখানে xylem transport only inorganic nutrients while, সো এখানে একটা কথা বলেছে, জাইলেম যেসব মানে নিউট্রিয়েন্টগুলোকে ট্রান্সপোর্ট করছে সেগুলো ইনঅর্গ্যানিক হবে, আর হলো ফ্লোয়েম যেগুলোকে করছে, ট্রান্সপোর্ট করছে, সেগুলো হলো অর্গ্যানিক ম্যাটেরিয়ালস হবে। সো এটাও আসতে পারে, মনে রাখবে কেন এটা। অ্যাকচুয়ালি আমরা কি হচ্ছে জাইলেমের মেনলি কি করে, জাইলেম হচ্ছে রুটের মাধ্যমে যে জল আর হলো জলে মিশ্রিত যেসব মিনারেলসগুলো বেশিরভাগই ইনঅর্গ্যানিক, ওকে, সেগুলো যে আছে মিক্স আছে, সেগুলো হচ্ছে প্লান্টের বিভিন্ন অংশে ঊর্ধ্বমুখী প্রবাহের মাধ্যমে নিয়ে যাচ্ছে। ওকে, আর ফ্লোয়েম কি করে, ফ্লোয়েম হচ্ছে পাতায় যে সংশ্লেষিত যে খাবার, ওকে, ফটোসিনথেসিসের মাধ্যমে গ্লুকোজ যে সিনথেসাইজ হচ্ছে, তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বডিতে, প্লান্টের বডিতে সব জায়গায় নিয়ে যায়। তাহলে প্লান্টের বডিতে যে গ্লুকোজ যে সঞ্চিত হলো, গ্লুকোজটা কি একটা অর্গ্যানিক সাবস্টেন্স, অর্গ্যানিক ম্যাটেরিয়াল, সেই জন্য এটা এই কনসেপ্টটা এটা বলেছে, কিন্তু এটা টোটালি 100% রাইট নয়, কিন্তু আসতে পারে। ওকে, এনসিআরটিতে যেহেতু বলা আছে, সো মনে রাখবে। ওকে, বুঝতে পেরেছো কি বলছি আমি, ক্লিয়ার? এরপরের আমরা টপিকে পড়বো লাস্ট আমাদের আজকের যে টপিক। ওকে, আমরা নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করব, সেটা হলো ফ্লোয়েম ট্রান্সপোর্ট, ফ্লো ফ্রম সোর্স টু সিঙ্ক। ওকে, এটা আমাদের লাস্ট টপিক হবে। সো গাইস, আশা করছি তোমরা বুঝতে পারছো আমি যেভাবে পড়াচ্ছি। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তোমরা কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে কি না। ওকে, এবং আমি যেই জায়গাগুলো বলছি সেগুলো তোমরা ভালোভাবে পড়ো, দেখবে খুব ভালো রেজাল্ট করবে নিটে। কারণ প্রত্যেকটা কোশ্চিন এখন এনসিআরটি থেকে আসছে। গত বছর 2020 সালে 90টার মধ্যে 90টা কোশ্চিনই এনসিআরটি থেকে আসে একবারে টোটালি। কিন্তু এনসিআরটিটাকে ভালোভাবে কনসেপচুয়ালি বুঝতে হবে এবং প্রত্যেকটা লাইনকে তাদের মানেগুলো ক্লিয়ার করতে হবে। ওকে, তো থ্যাংক ইউ গাইস, যারা নতুন দেখছো, নতুন যারা আসছো, ওকে, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেয়ার করো, যেন অন্যান্য ছাত্রছাত্রীরাও এই ভিডিওগুলো থেকে হেল্প পেতে পারে। ওকে, আর আশা করছি তোমরা এই কাজটুকু করবে, এতটুকু কোঅপারেট করো। ওকে, আই রিকোয়েস্ট অল অফ ইউ। ওকে, কারণ আমি কিছুদিনের মধ্যেই তোমাদের ক্লাস 11th 12-এর সব চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। তোমরা এই ভিডিওগুলো থেকে অনেক অনেক উপকার পাবে যারা সিরিয়াসলি ভালোভাবে দেখবে। ওকে, সো থ্যাংক ইউ। লাস্ট আমরা আরেকটা টপিক আলোচনা করব নেক্সট ভিডিওতে। ওকে।